হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য জিকে থেকে বিশেষ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমরা চলে এসেছি, যেগুলো আমাদের আপকামিং ডাব্লিউবিএসএসসি, ডাব্লিউবিপি, কেপি সমস্ত এক্সামের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আর দেরি নয়, চলো শুরু করা যাক। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি একটি মৌলিক অধিকার নয়? চারটে অপশন রয়েছে: ধর্মীয় স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার। এর মধ্যে চারটির মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? দেখো, মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের পার্ট 3 তে রয়েছে, যেখানে ভারতের জনগণদের জন্য কিছু বিশেষ অধিকারের কথা বলা রয়েছে, যেগুলো জীবন যাপনের জন্য অপরিহার্য হয়ে থাকে। তো সে মৌলিক অধিকারের মধ্যে মনে রাখবে অপশন বি যেটা রয়েছে, সম্পত্তির অধিকার। এটা কিন্তু বর্তমানে মৌলিক অধিকার নয়। এটা কিন্তু ভারতীয় সংবিধানে পূর্বে সম্পত্তির অধিকার কিন্তু একটা মৌলিক অধিকার ছিল। কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে এই সম্পত্তির অধিকার নিয়ে এত বেশি কেস হয়েছে, সেই কারণে কি হয়েছে, এটাকে মৌলিক অধিকার থেকে বাতিল করে দিয়ে এটাকে আইনি অধিকারে স্বীকৃত দেওয়া হয়েছে। অর্থাৎ এটা করা হয়েছিল 1978, 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মোরারজি দেসাই, যিনি ভারতের সবচেয়ে প্রবীণতম প্রধানমন্ত্রী ছিলেন। তারই সময়ে এইটি করা হয়েছিল। সেই কারণে বর্তমানে সম্পত্তির অধিকার আইনি অধিকার হিসেবে অনুচ্ছেদ 300 এ আর্টিকেলের মধ্যে রয়েছে। তাই এটি বর্তমানে মৌলিক অধিকার নয়। চল পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখা যাক। গ্যালভানাইজেশন পদ্ধতিতে কোন ধাতু ব্যবহার করা হয়? চারটে অপশন রয়েছে: লোহা, রূপো, দস্তা এবং তামা। গ্যালভানাইজেশন পদ্ধতিটা কি? যে পদ্ধতির মাধ্যমে লোহার উপরে কোনো একটা ধাতুর কোট দেওয়া হয় বা প্রলেপ দেওয়া হয়, যার ফলে লোহা যেন মরিচে না পড়ে। তো এটা আমরা ছোটবেলা থেকে পড়েছি। গ্যালভানাইজেশন পদ্ধতিতে দস্তা ব্যবহার করা হয়, যেটা লোহা বা ইস্পাতকে মরিচা থেকে রক্ষা করে, এবং এটা একটা প্রতিরক্ষামূলক আবরণ বা ডিফেন্স সিস্টেম হিসেবে কাজ করে থাকে। এর ফলে কি হয়, জল এবং বাতাস লোহার সংস্পর্শে আসতে পারে না এবং লোহাতে মরিচে পড়ে না। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখা যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটা ভীষণ বড় সুখবর, সামনেই রয়েছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এক্সাম। তো তার জন্য অ্যাভেলেবেল রয়েছে আমাদের বিশেষ প্র্যাকটিস সেট, যেখানে তোমরা উইথ সলিউশন পিডিএফ পেয়ে যাবে। এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো, এবং এখান থেকে তোমরা 24টা প্র্যাকটিস সেট পেয়ে যাবে, যেখান থেকে তোমরা 100% কমন কিন্তু পেয়ে যাবে। তাহলে আর দেরি না করে আজকেই আমাদের সাথে যোগাযোগ করো, এবং এই প্র্যাকটিস সেট গুলো কালেক্ট করে নিয়ে নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করো এবং নিজেদের জীবনে একটা পরিবর্তন নিয়ে আসো। তো চলো আজকেই যোগাযোগ করে নাও ওয়েট ফর জবকে। চলো পরবর্তী প্রশ্ন, সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন? চারটে অপশন রয়েছে: লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, না লর্ড লিনলিথগো। দেখো, সত্য বিলোপ নীতি কি ছিল? যে নীতির মাধ্যমে কোনো দেশীয় রাজার যদি কোনো নিজস্ব সন্তান না থাকে, মানে যাকে বলে বায়োলজিক্যাল সন না থাকে, তাহলে তার দত্তক যে পুত্র হবে, তার কিন্তু দত্তক কোনো যদি ছেলেকে দত্তক নেয়, তার অধিকার কিন্তু স্বীকৃত হবে না, এবং সেই রাজ্যটা সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যাবে। তো এই সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি, যেটাকে ডক্ট্রিন অফ ল্যাপস বলা হয়। এর মাধ্যমে তিনি 1848 থেকে 1856 পর্যন্ত বহু কোম্পানিকে, বহু যে রাজ্য ছিল, সে রাজ্যগুলোকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্তর্গত করেছিলেন। এর ফলে কি হয়েছিল, এর ফলশ্রুতি হিসেবে 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল, এবং যার ফলে ব্রিটিশ সরকার বাধ্য হয়ে কোম্পানির শাসনের পরিবর্তে রানীর শাসন বা কুইন প্রোক্লেমেশন জারি করা হয়েছিল 1858। তো সত্যবিলোপ নীতির প্রবর্তন ডক্ট্রিন অফ ল্যাপস লর্ড ডালহৌসির ছিল। পরবর্তী প্রশ্ন কি বলেছে, ম্যালেরিয়া রোগের ভেক্টর? চারটা অপশন রয়েছে: কিউলেক্স মশা, মাছি, এনোফিলিস মশা, এডিস মশা। তো আমরা জানি ম্যালেরিয়া রোগ মশা বাহিত রোগ, কিন্তু আবার মশার তো অনেক রকম ভাগ রয়েছে। তো তার মধ্যে কোন মশাটা হবে? এবার জানবে যে মশার মধ্যে আবার কিন্তু পুরুষ আর স্ত্রী মশা রয়েছে। তো তার মধ্যে পুরুষ মশা কিন্তু কোনো রোগ বহন করে না, এরা কিন্তু গাছের মানে রস বা গাছের মানে খেয়ে, পাতার যে রস খেয়েই বেঁচে থাকে। যত রোগের বহন করে সব কিন্তু স্ত্রী মশা। তো স্ত্রী অ্যান্সার কি হবে? স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগের ভেক্টর বা বাহক হিসেবে কাজ করে। তো ম্যালেরিয়া একটা ভেক্টর বাহিত রোগ, যা প্লাজমোডিয়াম গণের পরজীবী দ্বারা সৃষ্টি হয়। এই পরজীবী সংক্রান্ত স্ত্রী অ্যানোফিলিস মশার কারণে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। কিউলেক্স মশা ফাইলেরিয়া রোগ বহন করে, আর এডিস মশা ডেঙ্গু এবং চিকেনগুনিয়া রোগের বহন করে থাকে। তো মনে রাখবে, এই স্ত্রী মশারাই কিন্তু আমাদের কামড়ায়, এবং তার ফলে কিন্তু রোগ পরিবাহিত হয়।
পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? যখন ভারত স্বাধীনতা পায় 1947 সালে, তখন ভারতের জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি কে ছিলেন? চারটে অপশন রয়েছে, জেল নেহরু, সর্দার প্যাটেল, জে বি কৃপালিনী, আব্দুল কালাম আজাদ। মনে রাখবে, যখন ভারত স্বাধীন হয়েছিল সেই সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি ছিলেন আচার্য জে বি কৃপালিনী। তিনি 1946 সালে মিরাট অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন এবং 1947 সালে ভারতের স্বাধীনতার সময়ও কিন্তু তিনি এই পদেই বহাল ছিলেন। তো সেই কারণে তাকেই বলা হয় যে তিনি ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন কি বলেছে, শাল গাছ হলো এক ধরনের কি গাছ? পর্ণমোচী, চিরসবুজ, জেরোফাইট না কনিফেরাস? তো দেখো, পর্ণমোচী মানে যারা বছরের একটা নির্দিষ্ট সময় সমস্ত পাতা ফেলে দেয় তাকে পর্ণমোচী বলা হয়। আর চিরসবুজ মানে যেটা সারা বছর থাকে। তো প্রত্যেকেই জানে, দেখো, শাল গাছ একটা পর্ণমোচী গাছ, যেটা কি করে নির্দিষ্ট ঋতুতে তার পাতা ঝরিয়ে দেয়, সাধারণত শীতকালে। এবং শাল গাছও কিন্তু এর ব্যতিক্রম নয়। তো এই শাল গাছ মধ্যপ্রদেশ, ছত্তিশগড় অঞ্চলে দেখো এই শাল গাছ পাওয়া যায়। তো এখান থেকে যে শাল পাতা, সেই শাল পাতা দেখো, ওখানকার যারা ট্রাইবালরা রয়েছে তারা কিন্তু ওই শাল পাতাগুলো কালেক্ট করে বিভিন্ন ট্রেন বা বিভিন্ন পরিবহনের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় পাঠায়। তো পশ্চিমবঙ্গ একটা বড় ইম্পোর্টেড জায়গা, যেখানে শাল গাছের এই শাল পাতা থেকে শাল পাতার যে বিভিন্ন ধরনের থালা, বিভিন্ন ধরনের ফুচকা খাওয়ার ক্ষেত্রেও দেখো ব্যবহার করা হয়, বহু জায়গাতেই ব্যবহার করা হয়। তো যখন কোভিড চলছিল সেই সময় কিন্তু এই শাল গাছের মানে, যেহেতু ট্রেন বন্ধ ছিল, সেই কারণে এইসব লোকেরা কিন্তু তাদের জীবনযাত্রায় কিন্তু বিশেষ একটা প্রভাব পড়েছিল। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? দেখো, চারটে অপশন রয়েছে, বক্সার ডুয়ার্স, চেরাপুঞ্জি, শিলিগুড়ি না আসানসোল? তো পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কিন্তু আলিপুরদুয়ার জেলার বক্সার ডুয়ার্স নামে একটি স্থানে, যেটা কিন্তু নর্থ বেঙ্গল বা উত্তর বেঙ্গলে অবস্থিত, যেখানে সর্বাধিক বৃষ্টিপাত হয়। আর ভারতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিনরাম অঞ্চল, যেটা মৌসিনরাম চেরাপুঞ্জি গ্রাম রয়েছে, যেখানে সর্বাধিক বৃষ্টিপাত হয়। সেটা কিন্তু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের যে প্রতিবেশী রাজ্য মেঘালয়ে অবস্থিত। আবার মেঘালয় কিন্তু আগে আসামের অংশ ছিল, পরবর্তীকালে আসাম থেকে ভেঙে মেঘালয় রাজ্য কিন্তু সৃষ্টি হয়েছে। নিচের কোনটি আয়কর ইনকাম ট্যাক্স বা প্রত্যক্ষ কর নয়? চারটে অপশন রয়েছে, আয়কর, ইনকাম ট্যাক্স, জিএসটি, কর্পোরেট ট্যাক্স না উপরের সবকটি? দেখো, মনে রাখবে, প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট ট্যাক্স কোনটাকে বলা হয়? যেটা সরাসরি কি হয়, কোনো ব্যক্তির আয় বা সম্পদের উপরে আরোপ করা হয়। অর্থাৎ তোমার যদি কোনো বিশেষ সম্পত্তি থাকে, তুমি এত টাকার বেশি যদি আয় করো, তোমাকে তখন ডাইরেক্ট ট্যাক্স দিতে হবে। যেমন ইনকাম ট্যাক্স, তুমি যদি একটা ইনকাম করো, একটা মানে 25 বা 27 হাজার টাকার বেশি যদি মাসে ইনকাম করো, তখন দেখবে তোমার সেটা আয়কর বা ইনকাম ট্যাক্স এর মধ্যে পড়ে। এর নিচে সাধারণত ইন্ডিয়াতে পড়ে না। কর্পোরেট ট্যাক্স, তুমি যদি কোনো ব্যবসা করো সেক্ষেত্রে তোমাকে কর্পোরেট ট্যাক্স দিতে হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে, যখন তুমি কোনো আয় করছো বা কোনো সম্পদ করছো, তখন তার উপরে কর বা ট্যাক্স তোমাকে দিতে হবে। সেটা কিন্তু ডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স কোনটা? যেটা, যার জন্য তোমাকে আয়ের প্রয়োজন নেই, যখন তুমি কোনো পণ্য বা কোনো পরিষেবা গ্রহণ করছো। পণ্য মানে বাজারে গিয়ে তুমি যদি বিস্কিট কেনো, বা ট্রেনে যদি কোথাও যাও, বা যে কোনো মোবাইল পরিষেবা, ইন্টারনেট পরিষেবা, যে কোনো পরিষেবা তুমি গ্রহণ করো, তখন কি হয়, তুমি সেই যে গ্রহণ করছো সেই পরিষেবা, সেই পণ্যটা কিনছো বা সেই পরিষেবাটা যখন নিচ্ছ, তখন কি হয়, সেখান থেকে তোমাকে একটা ট্যাক্স নেওয়া হয় তোমার, সেটাকে বলা হয় পরোক্ষ কর। আর মনে রাখবে যে জিএসটি, সেটা হচ্ছে গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, যেখানে বলাই রয়েছে সেটা একটা পরোক্ষ কর, কারণ এটা তুমি যদি কোনো জিনিস কেনো বা কোনো পরিষেবা গ্রহণ করো, যেমন ডাক্তারি, মোবাইল, তখন দেখবে জিএসটি হয়, তখন কিন্তু এটা সরকারকে প্রদান করতে হয়। সেই কারণে জিএসটি একটা পরোক্ষ ট্যাক্স। ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, এগুলো কিন্তু আমাদের ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। বোঝা গেল আশা করি। চলো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, নিম্নের কোনটি হলো নামিবিয়ার রাজধানী? নামিবিয়া দেখো একটা গুরুত্বপূর্ণ দেশ, বর্তমানে ভারতের সঙ্গে বিশ্বকাপ খেলছে 2003-এর পরে, আবার 2026-এ নামিবিয়া ওয়ার্ল্ড কাপ খেলছে, এটা একটা বড় ব্যাপার। তো যাই হোক, এই নামিবিয়ার রাজধানী কি লুয়ান্ডা, কাম্পালা, উইন্ডহোক না লুসাকা? তো প্রত্যেকেই দেখো যে উইন্ডহোক হচ্ছে নামিবিয়ার রাজধানী, বাকিগুলো দেখে নি। লুয়ান্ডা হচ্ছে অ্যাঙ্গোলার রাজধানী, এটাও আফ্রিকান কান্ট্রি। কাম্পালা হচ্ছে উগান্ডার রাজধানী, এটাও আফ্রিকান কান্ট্রি। আর উইন্ডহোক হলো নামিবিয়ার রাজধানী, যেটা আমরা দেখলাম। আর লুসাকা হলো জাম্বিয়ার রাজধানী, এটাও কিন্তু আফ্রিকান কান্ট্রি। তো প্রত্যেকের কিন্তু আফ্রিকান কান্ট্রি রয়েছে, তো তাদের ক্যাপিটাল গুলো আমাদের কিন্তু একটু মাথার মধ্যে রাখতে হবে। ওকে, চলো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন?
দেখো, মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য 324 খ্রিস্টপূর্বাব্দে, চাণক্য আমাদের ধননন্দকে পরাজিত করে, চাণক্য বা কৌটিল্য বিষ্ণুগুপ্তের সহায়তায়। এরপর মৌর্য সাম্রাজ্য কিন্তু ভীষণ পাওয়ারফুল একটা জায়গায় গিয়েছিল, এখানে মহারাজা বিন্দুসার, তারপরে সম্রাট অশোক মৌর্য সাম্রাজ্যকে খ্যাতির সীমান্তে পৌঁছে দিয়েছিল। কিন্তু তারপরে মৌর্য সাম্রাজ্য অত্যাধিক বৌদ্ধ ভক্তির কারণে দুর্বল হয়ে পড়ে, প্রশাসনিক ব্যবস্থা দুর্বল হয়, এবং সবার শেষে শেষে হচ্ছে তার যে সেনাপতির দ্বারাই আমাদের যে তার সেনাপতি ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ, তার দ্বারাই কিন্তু শেষ মৌর্য সম্রাট নিহত হন এবং মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে। তো চারটে অপশন রয়েছে: অশোক, বৃহদ্রথ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, পুষ্যমিত্র শুঙ্গ। এর মধ্যে অশোক মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তিনি তো গুপ্ত সাম্রাজ্যের শাসক ছিলেন। পুষ্যমিত্র শুঙ্গ, তিনি শুঙ্গ ডাইনেস্টির ফাউন্ডার প্লাস মৌর্য বংশের পতনের প্রধান কারণ। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন বি, বৃহদ্রথ। তিনিই ছিলেন মৌর্য বংশের শেষ শাসক, যাকে তার নিজের সেনাপতি ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে শুঙ্গ ডাইনেস্টির প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতু কি? চারটা অপশন রয়েছে: অ্যালুমিনিয়াম, লিথিয়াম, সোনা না সিজিয়াম। দেখো, সবচেয়ে হালকা যে ধাতু সেটা কিন্তু আমাদের মনে রাখবে লিথিয়াম। যদিও সোডিয়াম মানে সোডিয়ামের থেকে একটু ভারী হয়। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম পর্যায় সারণীতে 3 নম্বর স্থানে রয়েছে। এটা আদর্শ চাপ এবং তাপে এটা সবচেয়ে হালকা কঠিন পদার্থ এবং হালকা ধাতু। এর ঘনত্ব কিন্তু জলের ঘনত্বের চেয়েও কম, এবং লিথিয়াম কিন্তু অত্যন্ত সক্রিয় বা অ্যাক্টিভ ধাতু এবং দাহ্য পদার্থ, তাই এটাকে তেলের নিচে সংরক্ষণ রাখা উচিত, তাহলে খুব তাড়াতাড়ি অক্সিজেনের সাথে রিয়াকশন করে ব্লাস্ট করতে পারে। পরবর্তী প্রশ্ন, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটার লেখক কে? খুব গুরুত্বপূর্ণ একটা অটোবায়োগ্রাফি, যেটা আত্মজীবনী। চারটে অপশন রয়েছে: জওহরলাল নেহেরু, নীরজ চন্দ্র চৌধুরী, আর কে নারায়ণ, মহাত্মা গান্ধী। তো জওহরলাল নেহেরু সম্পর্কে জানি, ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। মহাত্মা গান্ধী, যাকে ফাদার অফ নেশন বলা হয়। আর কে নারায়ণ, তিনি বিখ্যাত একজন রাইটার ছিলেন, তিনি বিভিন্ন ইঞ্জিন ট্রাভেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের বই লিখেছেন। আর নীরজ রঞ্জন চৌধুরী, তিনি একজন বিখ্যাত রাইটার ছিলেন, তার লেখা অটোবায়োগ্রাফি হচ্ছে দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, যেটা 1951 সালে প্রকাশিত হয়েছিল। যার জন্ম হয়েছিল বাংলাদেশের কিশোরগঞ্জ, তিনি শুরু থেকে 50 বছর পর্যন্ত তার নিজের জীবনকে লিপিবদ্ধ করেছেন। ভারতের কোন রাজ্যে ফ্লোটিং ন্যাশনাল পার্ক রয়েছে? একটাই মাত্র ন্যাশনাল পার্ক রয়েছে, যেটা ফ্লোটিং ন্যাশনাল পার্ক। ওয়ার্ল্ড এবং ইন্ডিয়াতে মিলে একটাই রয়েছে। চারটে অপশন রয়েছে: সিকিম, মণিপুর, মেঘালয়, আসাম। তো প্রত্যেকেই জানি যে ফ্লোটিং ন্যাশনাল পার্ক হচ্ছে কেইবুল লামজো ন্যাশনাল পার্ক, যেটা মণিপুরে অবস্থিত, যেটা মণিপুরের লোকটাক হ্রদের উপরে অবস্থিত, যেখানে প্রচুর বিপন্ন সাংগাই হরিণের শেষ প্রাকৃতিক আবাসস্থল রয়েছে, যেখানে প্রচুর বায়োডাইভার্সিটি আমরা দেখতে পাই। এটা কিন্তু ভারতের অর্থাৎ পৃথিবীর একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক। চলো, আজকের লাস্ট প্রশ্ন, জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? চারটে অপশন রয়েছে: মশা, কুকুর, বিড়াল এবং পাখি। তো জিকা ভাইরাস ছড়ায় মশার মাধ্যমে, এটা জিকা ভাইরাস ডিজিজ বা জেডভিডি, এটা একটা মশাবাহিত রোগ। এডিস মশা, বিশেষ করে এডিসের বিভিন্ন হয়, এডিস ইজিপ্টি, এডিস অ্যালবেক্টোপিস, এই প্রজাতির মশা কিন্তু এই রোগকে বহন করে থাকে। এছাড়া এই একই মশা ডেঙ্গু, চিকেনগুনিয়াও ছড়িয়ে থাকে। জিকা ভাইরাস আজকের দিনে ভীষণ ফেমাস, বহুদিন এটা আমাদের খবরে রয়েছে। এই ভাইরাস কিন্তু মশা বাহিত একটা রোগ। আশা করি বোঝা গেল। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করতে বলো না। ধন্যবাদ।